আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কাজী কলেজের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে মাছ চাষ পদ্ধতি নিয়ে ডিসকাস করব। তো একটা কথা সবাইকে জানতে হবে, সেটা হলো তোমাদের যেহেতু নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে, আমি অলরেডি বিভিন্ন গ্রুপে এটা সেন্ড করে দিয়েছি, পিডিএফ ফাইলও দিয়েছি, আবার স্ক্রিনশট দিয়ে পিকচার দিয়েছি। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমার মেসেঞ্জারে নক করতে পারো বা গ্রুপে কমেন্টে জানালে অবশ্যই আমি তোমাদেরকে নতুনকে আবার দিব। তো যেহেতু কোভিড-19 কারণে সিলেবাস কিছুটা মডিফাই হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে কৃষি শিক্ষার প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা একদম নেই, বাদ। মোট কৃষি শিক্ষা প্রথম পত্রের অধ্যায় আছে 6টি, তো সেখান থেকে চতুর্থ অধ্যায় বাদ দিবা। অধ্যায় 5টি, এই 5টি অধ্যায়ে আবার বিভিন্ন টপিক চেঞ্জ করা হয়েছে, মানে কমিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দেখবা, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের লাস্টের অধ্যায় মানে পঞ্চম অধ্যায়টা নেই। ক্লিয়ার সবাই? কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়টা নেই, মানে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের 1 থেকে 4টা অধ্যায় এবং কৃষি শিক্ষা প্রথম পত্রের 5টা অধ্যায়, এর মধ্যে চতুর্থ অধ্যায়টা শুধু বাদ যাবে। ওকে, তো অলরেডি আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় পত্রের 4টা অধ্যায় শেষ হয়েছে পড়ানো। পঞ্চম অধ্যায় যেহেতু নেই, তো নতুন লেসন প্ল্যান অনুযায়ী আজ কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মাছ চাষ এ বিষয়ে আলোচনা করব। তো এখান থেকে যেরকম পরীক্ষা আসতে পারে, বিগত সালে দেখা যাচ্ছে এখান থেকে রাজপুঁটি অথবা নাইলোটিকা অথবা বাগদা গলদা চিংড়ির পিকচার। আমি আগেই ক্লাসে বলেছি যে কৃষি শিক্ষা সাবজেক্টের, তোমরা মনে রাখবা, কৃষি শিক্ষা সাবজেক্টের উদ্দীপকগুলো 8টা উদ্দীপক আসে, সেখান থেকে 5টা লিখতে হয়। তো সেক্ষেত্রে 8টা উদ্দীপকের মধ্যে প্রায় 5টা 6টাই পিকচার থাকে। এই জন্য আমাদেরকে পিকচারগুলো ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর এখান থেকে যে ধরনের উদ্দীপক হতে পারে আমি সে বিষয়ে আজকে ডিসকাস করব। নাইলোটিকা রাজপুঁটির পিকচার আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি এবং আমি আবারও দিব। নাইলোটিকা মাছ, রাজপুঁটি মাছ, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এই 4টা পিকচার আমি 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেক গ্রুপে দিয়ে দেবো। তোমরা দেখবে ছবিটা কেমন আসতে পারে, আর এখান থেকে কীরকম উদ্দীপক হতে পারে, কোন কোন বৈশিষ্ট্য, কারণ রাজপুঁটি নাইলোটিকা প্রায় একই ধরনের বৈশিষ্ট্য। যদি পিকচার না দিয়ে উদ্দীপক বানায় দেয়, সেক্ষেত্রে কীভাবে হতে পারে এই বিষয়ে ডিসকাস করব। ওকে, তো আজকে আমরা আলোচনা করব মাছ চাষ পদ্ধতি, রাজপুঁটি এবং নাইলোটিকার মাছের চাষাবাদ পদ্ধতি নিয়ে। তো প্রথমে জানতে হবে, পরীক্ষার সময় আসে যে মাছ কি বা মৎস্য কি। মনে রাখবা, মাছ আর মৎস্য একই শব্দ, এটা ইংলিশে বলে ফিশ, বাংলায় বলে মাছ অথবা মৎস্য। আরটা হচ্ছে ফিশারিজ, মানে মাছ, বাংলা লেখা থেকে মাছ, সেটা হচ্ছে ফিশারিজ। ক্লিয়ার? বোর্ডে লিখে দেখাচ্ছি তোমাদের। তো আগে সংজ্ঞাটা আমাদের জানি, যদি সহজ করে লিখবা, মাছ হলো কি, যে সকল জলজ মেরুদণ্ডী প্রাণী পানিতে বসবাস করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে এবং পাখনার সাহায্যে চলাফেরা করে, তাদেরকে আমরা মাছ বলি। ক্লিয়ার? ইংলিশে বলে ফিশ। যে সকল জলজ মেরুদণ্ডী প্রাণী ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে এবং পাখনার সাহায্যে চলাফেরা করে, তাদেরকে আমরা মাছ বা মৎস্য বা ফিশ। ক্লিয়ার? মাছ বা মৎস্য বা ফিশ বলে। আর ফিশারিজ হচ্ছে অর্থনৈতিকভাবে গুরুত্ব সম্পন্ন সকল জলজ প্রাণী যা কি চাষযোগ্য, চাষাবাদ করা যায়, যেটা অর্থনৈতিকভাবে আমাদের কি বেনিফিট আসবে, তাদেরকে আমরা বলি হচ্ছে মাৎস্য, ইংলিশে বলে ফিশারিজ। ক্লিয়ার? অর্থনৈতিকভাবে গুরুত্ব সম্পন্ন সকল জলজ প্রাণীকে বলা হয় ফিশারিজ বা মাৎস্য। এর মধ্যে মাছ থাকতে পারে, তবে ফিশারিজের ক্ষেত্রে মাছের মধ্যে 70 থেকে 80% কি মাছ। ক্লিয়ার সবাই? এটা ফিশ অ্যান্ড ফিশারিজ কি, এটা জ্ঞানমূলক কোশ্চেন গেল। এরপর আমরা ডিসকাস করবো হচ্ছে, দেখো উদ্দীপকে আছে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী রাজপুঁটি এবং নাইলোটিকা দুটা মাছ চাষাবাদ পদ্ধতি আছে সিলেবাসে।
তো কোনটা রাজপুঁটি কোনটা নাইলোটিকা এই বিষয়ে আমাদেরকে ডিসকাস জানতে হবে। এই ফিশারিজ সবাই ক্লিয়ার? না বুঝলে কমেন্টে আমাকে জানাও, আমি কমেন্টটা দেখে আমাদের শুরু করছি। হ্যাঁ, ওকে। মহু আক্তার, আসসালামু আলাইকুম। আসসালাম। শান্তা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মহু, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি খানম দেখতেছো? আচ্ছা ঠিক আছে, না বুঝলে তুমি আমাকে জানাবা। ওকে। এটা হচ্ছে ফিশ, ইংলিশে বলে হচ্ছে ফিশ। হ্যাঁ, এটা হচ্ছে মাছ বা মৎস্য, আর এটা হচ্ছে ফিশারিজ। এগুলো হচ্ছে মাছ। ক্লিয়ার? এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে ফিশারিজ। এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে কি মৎস্য। দেখো এরকম আসে, মাছ আর মৎস্য একই জিনিস। মাছ, মৎস্য, ফিশ। ফিশারিজ হচ্ছে মাৎস্য। অর্থনৈতিকভাবে গুরুত্ব সম্পন্ন সকল জলজ প্রাণীকে মাৎস্য বলে। মাৎস্য, এই মাছের ভিতরে মাছও থাকবে, শামুক থাকতে পারে, ঝিনুক থাকতে পারে, কাঁকড়া থাকতে পারে, সবগুলো কি মাৎস্য। মাছ আর মৎস্য সংজ্ঞা তো বললাম যে যে সকল জলজ মেরুদণ্ডী প্রাণী ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে এবং পাখনার সাহায্যে চলাফেরা করে তাকে আমরা বলি মাছ। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা ডিসকাস করবো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই রাজপুঁটি আর নাইলোটিকা মাছ। দেখো রাজপুঁটি মাছ, নাইলোটিকা মাছ, এর উদ্দীপকটা কিভাবে আসতে পারে। দুটা মাছই দ্রুত বর্ধনশীল, যে এটা দুটাই থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। আমি রাজপুঁটিটাকে দেখে যদি বলি, রাজপুঁটি, সবাই একটু খেয়াল করো, রাজপুঁটি মাছ 1977 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়। দুটা মাছই থাইল্যান্ড থেকে আমদানি করা হয়, সালটা ভিন্ন, একটু খেয়াল করবা। এটা দেখতে, রাজপুঁটি মাছ দেখতে উজ্জ্বল রূপালী বর্ণের। রাজপুঁটি ওটি রাজপুঁটি মাছ একটি দ্রুত বর্ধনশীল মাছ। এটি থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়, খেতে খুব সুস্বাদু। রাজপুঁটি মাছ সাধারণত সব ধরনের পুকুরে চাষাবাদ করা যায়। এদের প্রধান খাদ্য হচ্ছে পুকুরে যে ছোটো ছোটো ক্ষুদ্র যে জলজ উদ্ভিদ, এটা হচ্ছে এদের প্রধান খাদ্য। এগুলো হচ্ছে রাজপুঁটি মাছের বৈশিষ্ট্যগুলো আমি বলছি। এরকম ক্রাইটেরিয়া দিতে পারে যে সব ধরনের পুকুরে চাষাবাদ করা যায়, যেখানে অক্সিজেন কম সেই পরিবেশে এদের চাষাবাদ করা যায়। এটা দেখতে উজ্জ্বল রূপালী বর্ণের, থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়। একটা দেওয়া আছে দেখো 1974, একটা 1977, খেয়াল রাখবো এরকম। আর এটি দেশি পুঁটি নামেও পরিচিত, আবার একে বলা হয় কি থাই সরপুঁটি নামেও পরিচিত, মনে রাখবা। তাহলে রাজপুঁটি কি বলছি, দ্রুত বর্ধনশীল একটি মাছ, দেখতে উজ্জ্বল রূপালী বর্ণের। এটি থাই সরপুঁটি নামে পরিচিত। সব ধরনের ছোট ডোবা, নালা নালা সব জায়গায় চাষাবাদ করা যায়। এরা সাধারণত 5 থেকে 6 মাসে 150 থেকে 200 গ্রাম, কোনো কোনো বইতে আছে 200 থেকে 250 গ্রাম, দুটাই ঠিক হবে, 200 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। এটা হচ্ছে কি রাজপুঁটি মাছ গেল। এই হচ্ছে রাজপুঁটি মাছের বৈশিষ্ট্যগুলা। আর নাইলোটিকা মনে রাখবা, এটা কি দেখতে নীলাভ ধূসর বর্ণের। দেখতে কি নীলাভ ধূসর, ধূসর থেকে সাদা, দেখতে নীলাভ, নীল নীল দেখবার দাগ আছে, নীলাভ ধূসর বর্ণের। কোনটা? নাইলোটিকা। এটাও কিন্তু থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। ক্লিয়ার? এটা দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল। বাজারে এদের চাহিদা অনেক বেশি। কাদের? নাইলোটিকার। এরা 2 মাস বয়সে প্রজননক্ষম হয়। ক্লিয়ার? এবং মাত্র 3 মাস বয়সে এদের কি খাওয়ার উপযোগী হয়। এই যে ক্রাইটেরিয়া আমি বলছি, মনে রাখবা, 2 মাস বয়সে প্রজননক্ষম হয় এবং সাধারণত 3 মাস বয়সে খাবার উপযোগী হয়। এরা কত হয় ওটা বলছি আমি, সাধারণত কি 5 থেকে 6 মাস বা 3 মাসে 150 থেকে 200 গ্রাম। আর এরা সাধারণত বছরে 2 বার যদি চাষ করা হয়, 6 মাস অন্তর 5 থেকে 6 মাসে
আর এদের 3 মাসের ওজন হবে কত? এদের ওজন হবে, ওটা বলছি মাত্র 150 থেকে 200 বা 250, এটা হচ্ছে 400 থেকে 500 গ্রাম বা 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ছোট বাচ্চা, এদের কোনো অন্তঃপেশী থাকে না। অন্তঃপেশী না থাকার কারণে ছোট বাচ্চারাও এদেরকে কি খেতে পছন্দ করে। এরা মুখে কি ডিম রাখে, এরা গর্তে বসবাস করে। কতগুলো ক্রাইটেরিয়া বললাম, খেয়াল রাখবা। নাইলোটিকের আমি একসাথে লিখে দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে এটি দ্রুত বর্ধনশীল মাছ, দেখতে নীলাভ ধূসর বর্ণের। এরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়। বাজারে এদের অনেক চাহিদা রয়েছে। এরা 2 মাস বয়সে প্রজননক্ষম হয়ে থাকে এবং মাত্র 3 মাস বয়সে খাওয়ার উপযোগী হয়। 4 থেকে 5 মাস বা 6 মাসে এরা 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন হতে পারে। বাজারে ওদের চাহিদা অনেক বেশি। এদের দেহে কোনো অন্তঃপেশী থাকে না বলে ছোট বাচ্চারাও খেতে পারে। এরা গর্তে বসবাস করে এবং মুখে ডিম রাখে। এই ক্রাইটেরিয়াগুলো দেখে তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা এই যে উদ্দীপক এটিকে রাজপুটি না নাইলোটিকা। কারণ উদ্দীপকে যদি তুমি ভুল করো, তোমার ঘ নাম্বার 4 আর 3 7 মার্ক বাদ যাবে। তার মানে প্লাসটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো বি কেয়ারফুল। তোমাদেরকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই কারেক্টলি, দেন ইউ ক্যান রাইট অ্যান্সার। প্রথম তোমাদেরকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি রাজপুটি না নাইলোটিকা। মনে রাখবে, আমি বলে দিচ্ছি পরীক্ষার সময় রাজপুটি, নাইলোটিকা, বাগদার গলদা নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করব। এই 4টা থেকে অবশ্যই একটা পরীক্ষা থাকবেই উদ্দীপক, মনে রাখবা। তো এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এটা ভালো করে মনে রাখবা। ওকে, আমি একটু লিখে দিচ্ছি বোর্ডে, সবাই ভালো করে দেখো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাইলোটিকার ক্রাইটেরিয়াগুলো ভালো করে মনে রাখবা। সেটা হলো দেখতে নীলাভ সাদা, এটা হচ্ছে কি দেখতে নীলাভ ধূসর বর্ণের। তারপর হচ্ছে কি উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল। আর কি আসতে পারে? দ্রুত বর্ধনশীল। বুঝছো? নীলাভ ধূসর বর্ণের, এটা হচ্ছে উচ্চ ফলনশীল বা দ্রুত বর্ধনশীল। বাজারে চাহিদা বেশি, বাজারে চাহিদা বেশি। এটা কি মুখে ডিম রাখে। তারপরে কি গর্তে বসবাস করে। তারপরে কি ছোট বাচ্চারাও খেতে পারে। ছোট বাচ্চারা খেতে পারে। কি বলছি? নীলাভ ধূসর বর্ণের, উচ্চ ফলনশীল, দ্রুত বর্ধনশীল, বাজারে চাহিদা বেশি, মুখে ডিম রাখে, গর্তে বসবাস করে, ছোট বাচ্চারা খেতে পারে। তারপরে আর কি লেখা যায়? সেটা হলো এরা 2 মাস, মাত্র কি 2 মাসে প্রজননক্ষম হয়। 2 মাসে প্রজননক্ষম হবে। আর মাত্র কি 3 মাসে খাওয়ার উপযোগী হয়। খাওয়ার উপযোগী। ক্লিয়ার? এটা মনে রাখবা। এটা হচ্ছে কোথা থেকে আমদানি করা হয়? থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড। সাল লাগবে 1974 আসে। 1974 যাই হোক। নাইলোটিকা। নাইলোটিকার কি কি ক্রাইটেরিয়া বললাম সবাই একটু খেয়াল করো। অনেক সময় দেখা যাচ্ছে লেখা বোঝা যায় না, আমি একটু মুখে বলি।
সবাই একটু খেয়াল করো, এখানে উদ্দীপকটা ধরা খুব ক্রিটিক্যাল। সেটা হচ্ছে মনে রাখবা, নাইলোটিকা মাছের বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিচ্ছি অলরেডি, ভালো করে দেখো সবাই। 1 নম্বরে হলো নাইলোটিকা মাছ থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। 2 নম্বর হচ্ছে এটা দেখতে নীলাভ ধূসর বা সাদা বর্ণের। এরা উচ্চ ফলনশীল এবং দ্রুত বর্ধনশীল। বাজারে এদের চাহিদা অনেক বেশি। এরা মুখে ডিম রাখে, এদের গর্ত বসবাস করতে পারে, ছোট বাচ্চারা খেতে পারে, কারণ এদের অন্তকঙ্কাল বেশি থাকে না বা কাটা থাকে না, এই জন্য ছোটো বাচ্চারাও খেতে পারে। এরা কি মাত্র 2 মাসে প্রজননক্ষম হয় এবং 3 মাসে এরা খাওয়ার উপযোগী হয়। এই ক্রাইটেরিয়াগুলো এদের সাধারণত 6 মাসে ওজন হয় কত? 400 থেকে 500 গ্রাম। এটা মনে রাখবা, এটা কত হয়? 400 থেকে 500 গ্রাম ওজন হতে পারে। এটা আছে নাইলোটিকার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো জানলে অবশ্যই তোমরা উদ্দীপক ধরতে পারবা, আমি আশা করি। আর এখন আমি রাজপুঁটির কিছু কথা বলে দিচ্ছি। এটা হলো, এটা কত বলছি? 400 থেকে 500 গ্রাম হয় সাধারণত 5 থেকে 6 মাসে। আর রাজপুঁটি মাত্র 150 থেকে 200 গ্রাম। ক্লিয়ার? এটা হবে কত? 150 থেকে 200, কোনো কোনো বইতে 250 দিয়ে আছে। আর রাজপুঁটিও থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। এটা দ্রুত বর্ধনশীল মাছ। এরা সব ধরনের পুকুরে বসবাস করতে পারে, কম অক্সিজেন জায়গাও বসবাস করতে পারে। এদেরকে থাই সরপুঁটি নামেও পরিচিত করা হয়। বিভিন্ন প্রজাতির সাথে মিশ্র কাপ জাতীয় মাছের সাথেও চাষাবাদ করা যায়। এদের প্রধান খাদ্য হলে পুকুরের উপরে যে ছোট ছোট উদ্ভিদগুলো ভেসে বেড়ায়, জলজ যে উদ্ভিদ ছোট ছোট, ওদের হচ্ছে এদের প্রধান খাদ্য। এরা সব প্রকার খাবার, প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে। এটা হলো কি রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য, মনে থাকবে। 1 নম্বর হচ্ছে এটা থাইল্যান্ড থেকে 1977 সালে আমদানি করা হয়। দ্রুত বর্ধনশীল, দেখতে উজ্জ্বল রূপালী বর্ণের। এটা কি নীলাভ ধূসর বলছে, এটা হচ্ছে কি উজ্জ্বল রূপালী বর্ণের হবে, উজ্জ্বল রূপালী বর্ণের। দেখতে দেশি থাই সরপুঁটি নামে পরিচিত বা থাই সরপুঁটি নামে পরিচিত। সকল পরিবেশে ছোট অল্প পানিতে বসবাস করতে পারে। পুকুরের সব ধরনের প্রাকৃতিক খাদ্য এরা গ্রহণ করে থাকে এবং এদেরকে পুকুরের উপরে যে ছোট ছোট বাসমান উদ্ভিদ আছে, এটা ওদের প্রধান খাদ্য। এটা সাধারণত 4 থেকে 5 মাসে 150 থেকে 200 গ্রাম বা 250 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে এদের ক্রাইটেরিয়া রাজপুঁটির। হ্যাঁ, এই ছোটো বাচ্চারা খেতে পারে, এটা রাজপুঁটির নাই। গর্ত বসবাস করে রাজপুঁটির নাই। মুখে ডিম রাখে রাজপুঁটির নাই। হ্যাঁ, তারপর 3 মাসে খাওয়ার উপযোগী হয়, এটা রাজপুঁটি হবে না। 2 মাসে প্রজননক্ষম রাজপুঁটির নাই। থাইল্যান্ড 400 থেকে 500 গ্রাম রাজপুঁটির নাই। এই ভাগ আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমরা কমেন্টে আমাকে জানাও। এর পরবর্তীতে আমি চলে যাব রাজপুঁটি এবং নাইলোটিকা মাছ চাষের যে ধাপগুলো, এই ধাপগুলো আমি ডিসকাস করবো। ওকে, না বলি কমেন্টে আমাকে জানাও। থ্যাংক ইউ। রাজপুঁটি অথবা নাইলোটিকা মাছ চাষ পদ্ধতি। 1 নম্বর হচ্ছে পুকুর তৈরি। রাক্ষসে মাছ নিধন। পুকুর তৈরি তো অনেক ভাগ হবে, এখানে আবার 3-4টি ভাগ আছে। ঠিক আছে, পার ঠিক করা, পার ও তলা ঠিক করা, তারপরে আগাছা দমন, রাক্ষসে মাছ নিধন, চুন প্রয়োগ, সার প্রয়োগ,
চুন প্রয়োগ, সার প্রয়োগ, পুনর্মজুতকরণ, খাদ্য প্রয়োগ, স্বাস্থ্য বৃদ্ধি পরীক্ষা, পরিচর্যা, আহরণ। এটা হচ্ছে তোমাদের ধাপ। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ওকে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে আদর হওয়ার কারণে আমি কিছুটা সাইলেন্ট থাকছি 2 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি কিছু ধাপ লিখে দিয়েছি। রাজপুটি এবং নাইলোটিকা মাছ চাষ পদ্ধতির ধাপগুলো একই সিস্টেমে লিখবে, শুধু কিছু ভাষাগত চেঞ্জ হবে। তো তোমরা সবাই দেখো, প্রথমে হচ্ছে পুকুর তৈরি, পার ও তলা ঠিক করা, আগাছা দমন। প্রথম পুকুর তৈরি করতে হবে, কমপক্ষে 1.5 সেন্টিমিটার পানি থাকে, 1.5 মিটার পানি থাকে, এরকম একটা পুকুর গর্ত করে একটা পুকুর তৈরি করবা। তারপরে রাক্ষসে ওই আগাছা দমন করতে পুকুর তৈরি করে, তারপর রাক্ষসে মাছগুলো নিধন করতে হবে। তারপর হচ্ছে কি চুন প্রয়োগ, হ্যাঁ। তারপরে হচ্ছে সার প্রয়োগ। এই যে চুন আছে সাধারণত কি যেগুলো দোআঁশ মাটি, দেখবা যেগুলো দোআঁশ মাটি আছে, সেই দোআঁশ মাটিতে কি শতাংশ প্রতি 1 থেকে 1.5 কেজি, শতাংশ প্রতি 1 থেকে 1.5 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। তারপর আছে সার প্রয়োগ, গোবর আছে, টিএসপি, ইউরিয়া, এই ধরনের যে শব্দগুলো সার আছে, এই সারগুলো পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে পুনর্মজুতকরণ, সাধারণত 5 থেকে 7 সেন্টিমিটার আকৃতির যে পোনাগুলো আছে, প্রতি শতাংশে 70 থেকে 75টি, শতাংশ প্রতি 70 থেকে 80টি দিলে হবে, 70 থেকে 75টি। এবং তাদের আকৃতি কত হবে, 5 থেকে 7 সেন্টিমিটার আকৃতি, 70 থেকে 75টি পোনা সংগ্রহ করতে হবে, মজুত করতে হবে। তখন কি, তারপর খাদ্য প্রয়োগ। যদি প্রচুর প্রাকৃতিক খাদ্যের ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে তোমার সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। সাধারণত সুষম খাদ্য মাছের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। স্বাস্থ্য বৃদ্ধি পরীক্ষা 2 সপ্তাহ অন্তর অন্তর পরীক্ষা করে দেখতে হবে। সাধারণত মনে করো 6 মাস পর যেহেতু আমরা মাছ সংগ্রহ করবো, সেক্ষেত্রে আমরা কি 1 মাস বা 2 মাস অন্তর অন্তর মাছ বৃদ্ধি পরীক্ষা ঠিক হচ্ছে কিনা, কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা। রোগে আক্রান্ত হলে অবশ্যই তার প্রতিকার যে চিকিৎসাগুলো আছে দিতে হবে, ট্রিটমেন্টগুলো দিতে হবে। আর হচ্ছে পরিচর্যা, ঠিকমতো পরিচর্যা করতে হবে। বাইরের কোনো শত্রু আক্রমণ, যেগুলো মাছ খেয়ে ফেলে, সেগুলো আক্রমণ করছে কিনা, মাছ চুরি হয়ে যাচ্ছে কিনা, এর ব্যবস্থা করতে হবে। তারপরে ঠিকমতো খাবার দিতে হবে, মাছের যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, অক্সিজেনের ঘাটতি না হয়, পানি যাতে পরিষ্কার থাকে, এদিক খেয়াল করে পরিচর্যা করতে হবে। তারপর হচ্ছে কি আহরণ, তা দেখবা সাধারণত 5 থেকে 6 মাসে মাছ আহরণের উপযোগী, তখন মাছ আহরণ করে বাজারে বিক্রি করতে হবে। বেশি দিন মাছ রাখা যাবে না, কারণ এটা খুব নরম মাছ, এটা সহজেই কি পচে নষ্ট হতে পারে, এই জন্য দ্রুত বাজারে কি বিক্রয় করতে হবে। এটা হচ্ছে রাজপুঁটি এবং নাইলোটিকা একই ধরনের চাষ। মনে রাখবা, রাজপুঁটি মাছ 5 থেকে 6 মাস সাধারণত 150 থেকে 200 গ্রাম বা 250 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, আর নাইলোটিকা 400 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটা আছে নাইলোটিকা রাজপুঁটি মাছ চাষের ধাপগুলো। এই আমি যেভাবে লিখছি অ্যাকর্ডিং টু সিরিয়াল, কোটেশন বাই কোটেশন, তোমরা এইভাবে লিখবে না, তোমরা লিখবে হচ্ছে সৃজনশীল নিয়মে। এই প্রশ্নের জ্ঞানমূলক কি, এই প্রশ্নের অনুধাবনমূলক কি, জ্ঞানমূলকের একটি পারা, অনুধাবনের একটি পারা,
তারপরে প্রয়োগের একটি পারা, উচ্চ দক্ষতার একটি পারা, এই ভাগে ভাগে লিখবে সুন্দর করে অ্যাকর্ডিংলি রুলস অফ ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেনের নিয়মানুসারে লিখবে। কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান করছি, সেটা হচ্ছে বাগদা এবং গলদা চিংড়ি। এবং তোমরা অবশ্যই নতুন সিলেবাসটা দেখবে, নিবে, কারণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে, তোমরা সহজে ক্লাসটা পাও, আমি সেই দোয়া করি। আর রাসপুটিন অ্যানালিটিকা বা এই অধ্যায় যে পিকচারগুলো আছে, সেই পিকচারগুলো কি হতে পারে আমি গ্রুপে অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, যদি কারোর সমস্যা বুঝতে সমস্যা হয় অবশ্যই তুমি আমাকে জানাবে। আর সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ওকে, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাও, আমি এখনও লাইনে আছি, কোনো সমস্যা নেই। এই অধ্যায় থেকে রাসপুটিন অ্যানালিটিকা মাছগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসে আমরা কী কী শিখলাম, মাছ কী, মাছ চাষ কী, তারপর ফিশ কী, ফিশারিজ কী, রাসপুটিন অ্যানালিটিকার বৈশিষ্ট্য, রাসপুটি এবং অ্যানালিটিকাকে কীভাবে আইডেন্টিফাই করা যাবে, উদ্দীপকগুলো, এবং মাছ চাষ পদ্ধতির ধাপগুলো। এই কোশ্চেনগুলো আজকে মোটামুটি দ্বারা এই ক্লাসটা দেখবে। আমি আশা করি তোমরা সবাই শিখতে পারবে, লিখতে পারবে, জানতে পারবে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, উইশ ইউ বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। কমেন্টে আসলে তোমরা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। বর্ণা যারা যারা লাইনে আসো, যারা তাদেরকে ধন্যবাদ। আকিব, মহুয়া আক্তার, বর্ণা খানম, বৃষ্টি খানম, শান্তা ইসলাম, অনামিকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। যারা যারা লাইভ ক্লাসে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও। এখান থেকে এই ক্লাসটা ভালো করে দেখলে তোমাদের অনেক কিছু শিখতে পারবে আমি আশা করি। ওকে, পরবর্তী ক্লাস দেখার আহ্বান করছি। মোটামুটি এতক্ষণ যা বুঝাইছি, যা লিখেছি, দেখেছি, কোনো সমস্যা নাই বুঝতে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাইও, ঠিক আছে? আমি আবার বলছি, সিলেবাসটা চেঞ্জ হয়েছে। কৃষি শিক্ষা প্রথম পত্রের, মনে রাখবা, কৃষি শিক্ষার প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা একদম বাদ। আর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, ওই যে কৃষি অর্থনীতি যে অধ্যায়টা, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের কৃষি অর্থনীতি অধ্যায়টা নেই। এবং কৃষি শিক্ষার প্রথম পত্রের জলবায়ু, কৃষি জলবায়ু যে অধ্যায়টা চতুর্থ অধ্যায় প্রথম পত্রের, ওটা নেই। এই দুটা বাদ দিয়ে পড়বে। আর সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।